ফরিদ ভাই, আপনাকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ থাকে, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে শিরোনামটা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট গণনা নিয়ে উত্তেজনা, চরম উত্তেজনা লিখলে আরো ভালো হইতো। যাই হোক, আপনি অত্যন্ত ঠান্ডা শব্দ ইউজ করেন এবং আপনি কথাও বলেন খুব অত্যন্ত পোলাইটলি। আপনার শিরোনামও থাকে খুব পোলাইট। আপনি না বিজেপির ভাষায় বলেন আর তৃণমূলের ভাষায় তো নয়ই, কারণ তৃণমূল তো আরো অ্যাগ্রেসিভ কথা বলে। কারণ আমরা দেখলাম যে সেখানে তৃণমূলের কিছু নেতাদের এও বলতে শুনলাম যে তারা 4 তারিখের পর সবাইকে দেখে নিবে। তো তারা তো কনফার্ম তারা জিতে গেছে। আমিও মনে করি মমতা ব্যানার্জি আসবে, তাহলে তো টেনশন কিসের? যদিও আমি চাই আমার অনুমান ভুল হোক, ভিন্ন দল আসুক, সেটা যে কোনো দল। বিজেপি আসলে ভালো, অন্য দল আসলেও ভালো। অন্য দল মমতা ব্যানার্জির বদলে অন্য দল আসলে ভালো, বিজেপি আসলে আরো ভালো, কোনো সমস্যা নেই। পরিবর্তন চায় তো মানুষ, চাইতেই পারে, না চাইলে নাই চাইতে পারে। ওই দেশের দর্শকরা, ওই দেশের জনগণ কাকে ভোট দেবে নিতান্তই তাদের ব্যাপার। তো আমার ধারণা মমতা ব্যানার্জি পাশ করবে, সেটা আমি 2 বছর আগেও বলেছিলাম, কিছুদিন আগেও বলেছি, আবার বলেছি, এখনো বলি। এবং যদিও আমাকে শত শত মেসেজ পাঠায় না, এবার নরেন্দ্র মোদীর দল বিজেপি রাজ্য সরকারে আসতেছে, আমাকে বলেছে, আমার এক পরিচিত আছেন, বিলিভ ইট অর নট, উনি শুধু 15,000 টাকা খরচ করে পশ্চিমবঙ্গে গেছেন শুধু একটা ভোট দেওয়ার জন্য বিজেপিকে। মানে এইরকম তারা, মানে আমি অবাক হয়ে গেছি। আমি বললাম, আপনি এখন কোথায়? কলকাতায়। বললাম যে আপনি গেলেন এখানে, আপনার এত খরচ করে কি করা যাবে? 20,000 টাকার মতো খরচ তার, শুধু ভোট দিবে, যাবে আর আসবে। ঠিক আছে, কারণ একটা মানুষ চেন্নাই থেকে আসতে যেতে বিমান ভাড়া কত আপনি হিসাব করেন। তাহলে একটা ভোট দেওয়ার জন্য সে আসছে। যাই হোক, সেটা অন্য বিষয়, আসতেই পারে, তার ব্যাপার। তিনি আমাকে বলছেন বিজেপি পাশ করবে। তো আমি এখনো বিশ্বাস করতে রাজি না। কিন্তু আপনি যে কথা এখন বললেন যে ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগ ইস্যুতে সুপ্রিম কোর্টে, তিনি বলে এখনই সুপ্রিম কোর্টে চলে গেছে। তা তো অনেক জনপ্রিয়তা বলে আমিও জানি। একদিকে তার জনপ্রিয়তা, আরেকদিকে মুসলমান তো একটাও বিজেপিকে ভোট দেবে না। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন, শুভেন্দু দা বলেছেন যে মুসলমানরা তাকে এবার নাকি ভোট দিয়েছে, বা মুসলমানরাও নাকি এবার ভোট দিবে বিজেপিকে, এটা তার দাবি। মানে বিজেপির নেতা হয়ে এত কনফিডেন্ট। কিন্তু আমার ধারণা মুসলমানেরা তৃণমূল থাকতে, এমনকি নিজের পক্ষে কমিউনিস্ট পার্টি থাকতে, বামপন্থীরা থাকতে, বা নিজের পক্ষে কংগ্রেস থাকতে কেন বিজেপিকে ভোট দিবে? কিন্তু ভয় পাচ্ছে তৃণমূল ক্ষমতা চলে গেল। তৃণমূল যদি ক্ষমতা থেকে বিচ্যুতি ঘটে, তৃণমূল নামে কোনো দল থাকবে না। সেটা থাকবে না, তৃণমূল আজ হোক কাল হোক থাকবে না। এইবার ক্ষমতায় আসলেও থাকবে না। কারণ ধরে নেন এবার বিজেপি আসলো না, ক্ষমতায় চলে আসলো তৃণমূল, ধরে নেন। কিন্তু তারপরে তৃণমূল তো 5 বছর চলতে পারবে না। তৃণমূল এমনি ভেঙে চুরমার খান হয়ে যাবে। তৃণমূল নামে দলটাই থাকবে না। মানে এখনো যদি, এইবারও যদি আমি একটা ভবিষ্যৎবাণী করে দিই, তৃণমূল যদি এইবারও বিজেপিকে ক্ষমতা আসতে দেবে, আসে, তাহলে তৃণমূল নামের দলটা টিকে যাবে, হয়তো টিকে যাবে 50-50। কিন্তু যদি এইবার বিজেপি কে হটিয়ে বা অন্য কোনো দলকে হটিয়ে ধরে নেন ক্ষমতায় চলে আসলো তৃণমূল, তাহলে আপনি লিখে রাখতে পারেন 26 আর 5 কত, 31। 31 সালের পরে ভারতে তৃণমূল কংগ্রেস নামে কোনো দল থাকবে না। বরং এইবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তৃণমূল মনে করেন যে টিকে গেল, আগামীতে অন্তত 50টা আসন পাবে। এমনকি তার পরবর্তীতে এক সময় সে ক্ষমতায় আবার আসতে পারে, বা তৃণমূল দল নামে টিকে যাবে। কিন্তু এইবার যদি তৃণমূল ক্ষমতায় আসে, আপনি নিশ্চিত থাকেন 31 সালের পরে ভারতের তৃণমূল কংগ্রেস নামে কোনো দলই থাকবে না। কারণ আপনার মমতা, এই দল টিকবে না। মমতা টোটালি একটা ওয়ান ম্যান শো পার্টি, তৃণমূলটা হচ্ছে একটা ওয়ান ম্যান শো পার্টি। বিজেপি কিন্তু তা না। অনেকেই বলে যে বিজেপির নেতৃত্ব দুর্বল, হ্যান ত্যান, এটা ঠিক না। কারণ বিজেপি ওয়ান ম্যান শো পার্টিতে চলে না। বিজেপি তার পার্টির নামে চলে, মানে তাদের দোকানটা তাদের দলের নামের দোকান, কোনো ব্যক্তির নামে দোকান না। অর্থাৎ কালকে নরেন্দ্র মোদী না থাকলে যে আপনি বিজেপিকে ফেলে দেবেন, পারবেন না। কালকে যোগী জি না থাকলে আপনি তাদের দল ভেনিসে যাবেন না। বাজপেয়ী চলে গেছে, দল আছে, বরং আর ভালো হয়েছে। আদবানি জি নাই, তাতে কি? সক্রিয় নন, তাতে কি? মৃত, তাতে কি? জীবিত, তাতে কি? তার দলে চলে আসে নরেন্দ্র মোদী। এরপরে দেখবেন চলে আসবে, আমার যেমন বাজির ঘোড়া 3টা ছিল, যে আগামীতে ভবিষ্যতে বিজেপির নেতা কি হবে এবং প্রধানমন্ত্রী হবে। তার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী একজন আছে, আরেকজন তরুণ আছে সাউথের,
এরকম আমি নাম বলে রেখেছি আগেই। তো ভারতে এই মুহূর্তে তৃণমূলের যে আপনি যে শিরোনামটা আমাকে জানাইলেন, যে নিউজটা দিলেন, এটা আমি পড়ি নাই, দেখি নাই। তো মমতা ব্যানার্জি যদি এটা বলে থাকে তাহলে তিনি ভীত এবং সন্ত্রস্ত। ভিতরে ভিতরে তিনি হারের, মানে আমিও এখনো মনে করতেছি না তৃণমূল হারবে, কিন্তু তিনি ভিতরে ভিতরে হেরে গেছেন, তাই এই হুমকি ধামকি। আগে কিন্তু তার দেয় নাই, এর আগের সময় কিন্তু তার দেয়নি, কিন্তু এবার দিচ্ছে। মানে তাহলে মানুষ যে আমার কাছে লিখে বলে যে বিজেপি আসতেছে, কিছুটা মনে হয় তাহলে সত্যি আসতে পারে, সম্ভাবনা বেড়ে যায়। তবে আমি একটা কথা আবারও রিপিট করতেছি, যদি এইবার বিজেপি ক্ষমতায় আসে বা অন্য কোনো দল ক্ষমতায় আসে, তৃণমূল বিরোধী দলে থাকে, তাহলে তৃণমূল নামের দলটা টিকে যাবে পশ্চিমবঙ্গে। আর যদি কোনো কারণে এইবার ক্ষমতায় চলে আসে তৃণমূল 2031 সালের পরে বা তারও আগেও, ভারতে তৃণমূল নামে কোনো দলই টিকবে না। কারণ এই পার্টিটা হচ্ছে ওয়ান ম্যান শো, মমতা ব্যানার্জির উপরে নির্ভর। মমতা নাই, আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, সে কাজলা দিদির কবিতা হয়ে যাবে যে দিদিও নাই আমিও নাই কেমন মজা হবে। দিদি না থাকলে এই দল টিকবে না। এখানে আপনি 4 তারিখে যদি দেখেন, যদি আমার অনুমান ভুল হয় যে তৃণমূল ফেল করেছে, বিজেপি ক্ষমতায়, আপনি 5 তারিখে আপনি তৃণমূলের লোক খুঁজে পাবেন না। হয় তারা কংগ্রেসে ঢুকে যাবে, না হয় তারা সিপিএম এর বামপন্থী রাজনীতিতে ঢুকে যাবে, অথবা তারা বিজেপিতে ঢুকে যাবে। আপনি খুঁজে পাবেন না, হাওয়া হয়ে যাবে দলটা। তবে দলটা টিকবে। এইবার যদি বিরোধী দলে যায়, তৃণমূল কংগ্রেস নামের দলটা টিকে যাবে, কিন্তু ক্ষমতা এলে আর টিকবে না। জি জি ফরিদ ভাই, যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এখন, সেটা হচ্ছে ইভিএম এ কারচুপির অভিযোগ মমতার। আবার বিজেপির পক্ষ থেকেও বিদায়ী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছে। আমি জানতে চাই, উম, ভারতের যে নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী, ক্ষমতাধর নির্বাচন কমিশন, এদেরকে কি প্রভাবিত করা সম্ভব? আর যে কথা সেটা হচ্ছে ইভিএম এ কারচুপি আসলেই কি সম্ভব? অতীতে কি কখনো এমন নজির আছে? ফরিদ ভাই। ধন্যবাদ। আবারও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা পোস্ট দিয়েছি যে ধরে নেন যে বিজেপি ক্ষমতায় চলে আসলো, তারপর কি কি অভিযোগ করা হবে। প্রথম অভিযোগ করা হবে যে শেখ হাসিনা পতন ঘটানো হয়েছে, আওয়ামী লীগ সরিয়ে মৌলবাদী সরকার আনা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে তৃণমূলকে হটানোর জন্য বা মমতাকে হারানোর জন্য। এটা প্রথম অভিযোগ হবে। বলেছি তারপর কি কি আসবে আপনারা বলুন। তারপর প্রথম অভিযোগ যেটা আসবে সেটা হলো ইভিএম দুর্নীতি হয়েছে, এটা তারা বলবে, আমি জানি। তারপরে তারা প্রশাসনের কথা বলবে, ইত্যাদি ইত্যাদি, 1 2 3 4 এভাবে চলে আসবে। ইভিএম এর কথা তারা বলবে, কিন্তু ভারতে এটা সম্ভব না। ইভিএম দিয়ে নির্বাচন হচ্ছে না, কেউ অভিযোগ করেছে। ইলেকশন শেষের পরে মমতা ব্যানার্জি যদি ফেল করেন তবুও মেনে নেবেন, বলবেন নির্বাচন সঠিক হয়েছে। আর যদি বিজেপিও ফেল করে তবুও বলবে নির্বাচন ঠিক আছে। নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের আপত্তি থাকবে না। তারা অন্য কোনো বিষয় নিয়ে তর্ক, এটা তাদের নির্বাচনের আগে অনেক কিছু বলে। নরেন্দ্র মোদী জিকে নিয়ে অনেক কিছু বলেছে না তারা, যে ইভিএম দিয়ে পাশ করে যান তেন এই সেই, পরে বলেছে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। ওটা ভারতীয় রাজনীতির সৌন্দর্য। তারা আগের দিন খুব তর্ক বিতর্ক করবে, যখন তারা ফেল করবে আরেকজন পাশ করে তাকে স্বাগত জানাবে। এই শুভেন্দু অধিকারী যদি আরেকবার মমতা ব্যানার্জি ক্ষমতায়, শুভেন্দু অধিকারী তো তাকে স্বাগত জানাবে। আবার শুভেন্দু অধিকারী বা বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন তাকে তো মমতা ব্যানার্জি স্বাগত জানাবে, অভিষেক ব্যানার্জি তো স্বাগত জানাবে না। এটা তো স্বাগত আমরা জানাবো না, তারাই জাগাবে। এটাই হচ্ছে ভারতের গণতন্ত্রের সৌন্দর্য। আপনি দেখেন, যেই দেশে ভারতের প্রধানমন্ত্রীকে কোন রাজ্যে যেতে গেলে তার হাত পা কাঁপে, তার মানে কি কেউ ওইখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকার। আর ইভিএম এর কথা যেটা, এটা হলে তারা সুপ্রিম কোর্টে যাবে, তারা কোর্টে যাবে, তদন্ত হবে। কিন্তু যিনি এই টেকনোলজি নিয়ে কাজ করেন ভারতের, তারা বলেছেন সম্ভবই না, দুর্নীতি করা সম্ভবই না ইভিএম এ। তিনি না করেছেন, এবং আজ পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই যে ইভিএম এ দুর্নীতি করতে পেরেছে। এটা প্রমাণ ভারতে হয়নি, কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এ পর্যন্ত আমি কোনো নিউজ আমি তো ভারত সম্পর্কে যথেষ্ট স্টাডি করি, আমার দৃষ্টিতে আসে নাই। এবং আমার ধারণা এইবারও এগুলো নির্বাচনের আগে তারা সবাই বলে। আমরা না দেখলাম যে রাহুল গান্ধী কত গালাগালি করলো নরেন্দ্র মোদীকে, আসাদুদ্দিন ওয়াইসি কত গালাগালি করলো, বামপন্থীরা, স্ট্যালিন সাহেব, তারপর ডিএমকে এমকে, মানে যত দল তার অপোজিশন, তারা কত না গালাগালি করলো। কিন্তু তারা কি নরেন্দ্র মোদীজিকে কি স্বাগত জানায় নাই? তারা কি তাকে ওয়েলকাম জানায় নাই?